সেই সন্ধ্যায় বুঝিনি কিছু। চোখে জল নিয়ে এ কেমন শুভ দৃষ্টি। পরে জেনেছি সবটা সবটা। আসলে প্রথম থেকেই তো উনি অন্যেরই ছিলেন। কাজের নেকলেস আমার নয়, তার প্রাপ্য। দেখো চারুলতা, তুমি আমার উপহার ফিরিয়ে দিচ্ছ সেটা অন্য কথা, কিন্তু ওই নেকলেসটা বারবার তুমি মিলিকে কেন দিতে বলছো? বারবার সে একই প্রসঙ্গ উঠে আসছে বলে বাধ্য হচ্ছি বলতে। চারুলতা, সমস্ত সম্পর্ক নতুন করে সাজাবো বলেই তো আশা। আবারও বলছি, আমাকে আপনারা ক্ষমা করবেন। যে আয়না একবার ভেঙে যায় তার কখনো জোড়া লাগে না, আর জোড়া লাগলে তাতে সে দাগ থেকেই যায়। ও, তার মানে তুমি শ্বশুর বাড়ি যাবে না? আমার তো শ্বশুরও নেই আর তার বাড়িও নেই। আপনি যে বাড়িতে ফিরে যেতে বলছেন সেটা আপনার বাপের বাড়ি, আর সে বাড়িতে আমার প্রবেশের কোনো অধিকার নেই। সেখানে তো একমাত্র অধিকার মিলির। তোমার সঙ্গে কি সোমেনের কোনো যোগাযোগ নেই? যোগাযোগ বলতে উনি আমাকে 5-7 বার চিঠি লিখেছিলেন, ক্ষমা চেয়ে। মায়ের কাছেই রাখা আছে, আপনি চাইলে দেখতে পারেন। না, তাতে আমার কোনো লাভ নেই। তুমি সেই চিঠির জবাবে কি লিখেছিলে সেটা জানতে পারলে আমার লাভ ছিল। সব চিঠির উত্তর আমি দিইনি, হ্যাঁ, তবে 2 বার পোস্ট কার্ড লিখেছিল। সেই চিঠিতে তুমি কি মিলিকে বিয়ে করার কথা লিখেছিলে? সেটা কি খুব শোভন দেখাতো? আমি আপনার ছেলের প্রশংসাই করেছিলাম। এতে আমার কোনো অধিকার নেই। চারুলতা, তুমি তোমার অধিকারটাই বুঝতে পারছো না। আমরা তোমার সংসার ফিরিয়ে দিতে এসেছি, তুমি তোমার অধিকার কেড়ে নাও। তোমার শুভ দৃষ্টির সময় তুমি তোমার স্বামীর চোখে জল দেখেছিলে, তা সত্ত্বেও তুমি 6 মাস ওখানে সংসার করেছো। কেন কেন করেছো বলো, কেন করেছো? একজন বিশেষ মানুষের অনুরোধে। থাক বাবা, থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, চিরায়ুষ্মতি হও মা। তীরাগমন থেকে ফিরতে এত দেরি হলো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। ওই পথে যা হলো, যাকে আপনারা কথা বলুন, আমি এদিকটা আছি। বৌমা,
তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বলুন না। দেখো মা, আমার অদৃষ্টে আর কি কি লেখা আছে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমি বোধহয় তোমার খুব ক্ষতি করে দিলাম। সোমেনের ব্যাপারে একটা কথা। বাবা, আমি সব জানি। আপনার ছেলে বড় সৎ মানুষ। উনি নিজে মুখে করেই আমাকে ছটা মাস বাবা, 6টা মাস এই বুড়োটাকে লোক লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য থেকে যাও মা। তারপরে সোমেন, না না সোমেন না, আমি নিজে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। জি বাবা, আপনি না গুরুজন? গুরুজন হয়ে ছোটদের কাছে হাত জোড় করতে আছে। আপনি যেটা বলবেন সেটা আমার কাছে আদেশ, আর আমি সেটা মাথা পেতে মানব। সুখে থাকো মা, সুখে থাকো। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি 6টা মাস কেন ছিলাম। চারু, 6 দিন একটা পায়রা পুষলেও মায়া পড়ে যায়, আর 6 মাস সংসার করেও তোমার সংসারের প্রতি মায়া পড়লো না? সংসার 6টা মাস আমরা কেবল একই বাড়িতে বসবাস করেছিলাম, ওটাকে সংসার বলে না দাদু। যাকে অনেক বেলা হলো, আপনাদের তো আবার ফিরতে হবে, অনেকটা পথ। তার মানে তুমি তোমার কথা এখানেই শেষ করে দিতে চাও? সেটাই ভালো নয় কি? আসুন, আমি আপনাকে গাড়ি অব্দি এগিয়ে দিচ্ছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বাহ 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 বাহ, হ্যাঁ এই তো বয়স প্রেম করা। তা আজও কি ওই সেখানেই যাওয়া হচ্ছে নাকি? ও, তার মানে কালও এসে আমার টিকিটটি না দেখে ফিরে যাওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এক প্রকার তাই। তা কোথায় যাওয়া হয়েছিল সেটা কি জানতে পারি? একটু গ্রামে গিয়েছিলাম, শহরের এই কলুষিত ধোঁয়া থেকে মুক্তি পেতে গ্রামের একটু মুক্ত বায়ু সেবন করে এলাম ভায়া। গ্রাম? কোন গ্রাম? আমার এক নাতনি বিয়ের পর থেকে বড় যাতনার মধ্যে আছে তার স্বামীকে নিয়ে। আচ্ছা, তুমি কি ঠিকই আন্দাজ করেছ। চারুলতার কাছে গিয়েছিলেন, তবে কিছুটা পরিস্থিতির শিকার হয়ে তোমার মাই আমাকে জোর করে হিড়ির করে টানতে টানতে তার কাছে নিয়ে গিয়েছিলেন। কেন গেছিলে বুড়ো দাদু, কেন গেছিলে তোমরা? তোমার বিয়ে করা বউটাকে ফিরিয়ে আনতে। মানে? ঘাবড়ে যেও না, তোমার পাকা ধানে মই দেবার জন্য চারুলতার ফিরে আসার কোনো ইচ্ছেই নেই। সে আমাদের পত্রপাঠ বিদেয় জানিয়েছে। ওই মহিলা আমাকে শান্তি দেবে না বলে ঠিক করেছে, তাই তো? মহিলা তো দুজন, একজন তোমার মা আর একজন তোমার বউ। তা তুমি কোন জনার কথা বলছো? বুড়ো দাদু এখন মস্করা করো না প্লিজ। যেটা জানতে চাইছি সেটা বলো, সবটা বলো। আচ্ছা, ওই মহিলা কি
আমার জীবন থেকে মিলিকে সরানোর জন্য এত কিছু করছে? সম্ভবত তাই। তোমার মনে প্রশ্ন এলে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারো। তার কোনো ইচ্ছে আমার নেই বুড়ো দাদু। শুধু শুধু একটা কথা তুমি জেনে রাখবে, আমার স্ত্রী মিলি, চারুলতা নয়। আর এক শুধু মিলির স্মৃতিতে সিঁদুর নেই, চারুর স্মৃতিতে আছে। আছে আছে, চারুলতার স্মৃতিতে আমার দেওয়া সিঁদুর আছে। তার কারণ আমি বাধ্য হয়ে এ বিয়েতে রাজি হয়েছিলাম। আরে সবকিছু আমি চারুলতাকে জানিয়ে দিয়েছি, সে সবটা জানে। আর এও জানে আমার স্ত্রী মিলি, মিলিকেই আমি। সে কথাও চারু বলেছে আমাকে। আমি ভাবছি এত বড় একটা কথা কিভাবে কখন বললি তুই মেয়েটাকে? পারলি তুই এ কথা বলতে? পারলাম, বলতে আমাকে হতোই বুড়ো দাদু, বলতে আমাকে হতোই। সে রাত্রে সানায়ের শব্দ শেষ হওয়ার আগেই আমি ওকে সব বলে দিই, সব। এ কি আপনি ওখানে? না মানে আসলে এখানেই তো ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। সারাদিন খুব পরিশ্রম গেছে তো, ক্লান্ত লাগছে। আপনি শুয়ে পড়ুন না, আপনার ঘুম পেলে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। আমি এখানেই না হয় ঠিকই আছি। মেঝেতে? হ্যাঁ দেখুন, আপনার মনে হতে পারে আমি আজকে রাতে এসব কি বলছি। আমার মনে হয় আপনি বিয়ের দিন আমার মধ্যে খুবই ভালো ছিল, কিন্তু সময়ের ফেরে সেই রাজা হঠাৎ করে গরিব হয়ে পড়ে। আর রাজার এই অবস্থা রানী বা তার বাড়ির লোক কিছুতেই মেনে নিতে পারল না। তাই রাজা আর রানীর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ালো তাদের ধন সম্পত্তি। রাজার কাছে রাজার ছোট্ট ছেলেটি রইল, আর রানী তার বিত্তশালী বাপের বাড়িতে, প্রাসাদ বলাই ভালো, তার ছোট্ট মেয়েটিকে নিয়ে ফিরে গেলেন। আমার মনে হয় গল্পটা আমার খানিকটা জানা। তাহলে খানিকটা নয়, আমি আপনাকে পুরোটাই বলতে চাই। সেই ছোট্ট ছেলেটি আমি, সোমেন, যে এখন মস্ত লায়ক হয়েছে। আর তাকে লায়ক বানানোর পেছনে আরেকটি মেয়ের জীবন রয়েছে। সে তার জীবন একেবারে নষ্ট করে দিয়ে তাকে লায়ক বানিয়েছে। তার জন্যই শুভদৃষ্টির সময় আপনার চোখে জল ছিল বুঝি? সবটা একটা ষড়যন্ত্র, জানেন। সেই মেয়েটি ছিল গায়েত, তাকে টোপ বানিয়ে আমার গর্ভধারিণী তার লড়াইটা জিততে চেয়েছিল। কিন্তু আমি তাকে হারিয়ে দিয়েছিলাম। আর সেই লড়াইটা জিততে গিয়ে আমি নিজেই শেষ হয়ে গেছিলাম। আর সেই লড়াইটা জিততে গিয়ে আমি নিজেই হেরে গেছিলাম। আর সেই লড়াইটা জিততে গিয়ে আমি নিজেই হেরে গেছিলাম। আর সেই লড়াইটা জিততে গিয়ে আমি নিজেই হেরে গেছিলাম।
কিন্তু পারিনি, কারণ আপনি হলেন বামন, আমরাও বামন। তাই আমার বাবা আপনার সাথে আমার বিয়েটা দিয়ে এই লড়াইটা জিতে গেল। মধ্যখান থেকে কি হলো জানেন? তিনটে মানুষের জীবন নষ্ট হয়ে গেল। কি নাম সে মেয়ের? মিলি। আপনার মিলি তো আমার প্রতিদ্বন্দ্বী নয়। আমার খুব খারাপ লাগছে জানেন, খুব খারাপ লাগছে। আপনি পারলে আমায় ক্ষমা করে দেবেন। দুঃখ তখনই পেতাম যদি আপনি আমাকে ঠকাতেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাকে আপনার স্ত্রী ভাববেন না। আপনি খাটে এসে শুতে পারেন। সে মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী। অন্য যে কোনো মেয়ে হলে ফুলশয্যার রাতে স্বামীর মুখে এমন কথা শুনলে কান্নাকাটি জুড়ে দিত। সেসব সে কিছুই করেনি। উল্টে 6 মাস চুপচাপ সে ও বাড়িতে পড়েছিল। হ্যাঁ, আমরা একসাথে 6 মাস কাটিয়েছি বটে, তবে প্রথম রাতের মতোই ওর স্থান ছিল পালঙ্কে আর আমার মাটিতে। রাতে একরকম, দিনে একরকম। রাতে আছে না আর দিনে স্বামী স্ত্রীর অভিনয়। না, সেসবেরও বিশেষ প্রয়োজন হতো না, তবে কারোর সামনে পড়ে গেলে, আসলে আমি তো সকালবেলাটা বাইরেই কাটাতাম, তাই। ব্যাস, তবে আর কি। শুনেছি দধিচি মুনির অস্থি থেকে একসময় বজ্রদণ্ড তৈরি হয়েছিল, আর উনি ওই বজ্রদণ্ডের মতোই বাড়ির এক কোণায় পড়ে থাকতেন। আর আমিও একখণ্ড পাথরের মতো বাড়িতে থাকতাম, নিষ্প্রাণ পাথর। আর তারপর বিদায়ের পালা। বাহ! বুড়ো দাদু, যেদিনকে ও বাড়ি ছেড়ে চলে যায় সেদিন তো তুমিও ছিলে। হ্যাঁ, ছিলাম। সব দেখেছিলাম, শুধু দেখতে পাইনি হৃদয়ের মধ্যে ফল্গু নদীর ধারার মতো কান্না।